পলিসিতে আমরা যে বিষয়টি নিয়ে আলাপ করব সেটি হলো ডাটা জেনারেশন এবং স্কোপ অফ রিসার্চ ইন দ্য ফিল্ড অফ নিউট্রিশন। আমাদের সাথে আমাদের তিনজন বরেণ্য আলোচক আমাদের সাথে যুক্ত হয়েছেন। প্রথমত আমাদের সাথে যুক্ত হয়েছেন ডাক্তার শেখ ফজলে রাব্বি। ভাই, আমি আমার সৌভাগ্য হয়েছিল ডাক্তার শেখ ফজলে রাব্বি স্যারের সাথে চিটাগংয়ে ওনার সাথে দেখা করার, এবং তার কয়েকদিন আগে উনি সেখানে কাজ শুরু করেছিলেন। তো আমি আমার পক্ষ থেকে ডাক্তার ফজলে রাব্বি স্যারকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাইকে অনেক ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আশা করি আমরা ভালো একটা আলোচনা করব। স্যার, আপনার সাথে আমার একটা সেলফি আছে স্যার। স্যার তাই? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মনে পড়ছে। জি স্যার। আমাদের সাথে আরো যুক্ত আছেন ডাক্তার ফয়সাল হারুন, আপনার মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল মেহেরপুর থেকে, এবং আমাদের সাথে আরো যুক্ত হয়েছেন ডাক্তার ফিরোজ জামান, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ঠাকুরগাঁও থেকে। আমি সবাইকে স্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। প্রথমে আমি বিনীত অনুরোধ করব আজকে অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের মহাপরিচালক ডাক্তার খলিলুর রহমান স্যারকে তার স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। ধন্যবাদ ডাক্তার শামীম তালুকদার। আমি প্রথমে এই বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিলের তরফ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন জ্ঞাপন করতে চাই। আজকের এই 10ম ওয়েবিনারে যুক্ত হয়েছেন সিভিল সার্জন চট্টগ্রাম ডাক্তার ফজলে রাব্বি, এবং ঠাকুরগাঁও এবং মেহেরপুরের 2জন সিভিল সার্জনের সম্মানিত প্রতিনিধি এমওসিএস এবং ইউএইচএফপিও। তাদেরকে বিএনএনসির তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি যে আপনারা আপনাদের মূল্যবান সময় নিয়ে আজকে আমাদের এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সঙ্গত কারণেই বোঝাই যাচ্ছে যে আজকের এই প্রোগ্রামটা 10ম প্রোগ্রাম, তার মানে ইতিপূর্বে 9টা প্রোগ্রাম আমরা সমাপ্ত করেছি, এবং আজকের বিষয়বস্তু যেটা নির্ধারণ করা হয়েছে সেটা রিগার্ডিং ডাটা এবং রিসার্চ। তো আমি একটা বিষয়ে খুবই সিম্পলি ভাবে যদি বলি, আমরা কোনো কিছু যদি কোথায় শো করতে যাই, কোনো কিছু বলতে যাই, কোনো কিছু পলিসি লেভেলে বলতে যাই, তাহলেই প্রশ্ন আসে যে বর্তমান পরিস্থিতি কি, আপনার ডাটা কি বলে। তো যেহেতু আমাদের নিউট্রিশনে সেই ধরনের কোনো ব্যাপক ভিত্তিক ডাটা নাই, বা ডাটার জেনারেট করার সেই ধরনের কোনো পরিস্থিতিও আমরা তৈরি করিনি, বা সেই ধরনের কোনো সাপোর্টিভ সিস্টেম আমরা ডেভেলপ করিনি, সুতরাং এই ক্ষেত্রে আমরা ভবিষ্যতে ডাটা জেনারেট করব কিনা, ডাটা জেনারেট করা প্রয়োজন আছে কি, এ বিষয়ে আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আপনারা দিবেন, এবং আমরা পরবর্তীতে আপনাদের মতামত নিয়ে আমরা সেইভাবে আমাদের প্রস্তুতি গ্রহণ করব। আর একটা বিষয় হচ্ছে যে বিএনএনসির ম্যান্ডেট হিসাবে ডাটা রিপোজিটরি অর্থাৎ ডাটা হাব তৈরি করার একটা কথা বলা হয়েছে, যে বিএনএনসির কাছে বাংলাদেশের নিউট্রিশন রিলেটেড সমস্ত ডাটা থাকবে, এবং সেই ডাটাটা বিএনএনসির কাছ থেকে যে কেউ নিয়ে ব্যবহার করতে পারবে। তো ইতিপূর্বে বিএনএনসি এই ধরনের কোনো কমিটি বা হাব তৈরি করে নাই। আমি এখানে যোগদানের পরে এই ধরনের একটা কমিটি গঠন করা হয়েছে, এবং ভবিষ্যতে হার্ডওয়্যার এবং সফটওয়্যার দুই দিকেই যাতে আমরা অগ্রসর হতে পারি সেই ধরনের একটা চিন্তা ভাবনা চলছে, এবং কার্যক্রম অলরেডি স্টার্ট হয়েছে। আর যদি আমি বর্তমান সিচুয়েশন বলি, তাহলে আপনারা যদি বিএনএনসি ওয়েবসাইটে যান, bnnc.gov.bd, এই ওয়েবসাইটে এইভাবে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে একটা ওয়েবসাইটের ঠিকানা আসছে। এই ওয়েবসাইটের মধ্যে নিউট্রিশন প্রোফাইল এবং নিউট্রিশন ড্যাশবোর্ড দুইটা ডাটা রিলেটেড আমাদের আছে। নিউট্রিশন ড্যাশবোর্ডে এবং নিউট্রিশন প্রোফাইলে দেখানো হয়েছে বিভিন্ন বাংলাদেশের অবস্থা কি, বিভাগওয়ারি অবস্থা কি, জেলাওয়ারি উপজেলাওয়ারি অবস্থা কি। আর নিউট্রিশন ড্যাশবোর্ডে বিভিন্ন নিউট্রিশনের যে ইন্ডিকেটর, এই ইন্ডিকেটর গুলো নিউট্রিশন ড্যাশবোর্ডে শো করা হয়েছে। যদিও আপ টু ডেট ইনফরমেশন এখানে দেওয়া হয়নি,
বা দেওয়ার সিস্টেম এখনো করা হয়নি। ওয়ান টাইম একটা তৈরি করে এটা দেওয়া আছে, তারপরেও এটাও আপডেট করার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি। সুতরাং এই ধরনের ড্যাশবোর্ড আপডেট করা, নিউট্রিশন প্রোফাইল আপডেট করা, নিউট্রিশন ইনফরমেশন প্ল্যাটফর্ম তৈরি করে এখানে সমস্ত তথ্য ভান্ডার গড়ে তোলা, এই সমস্ত বিষয়ে আপনারা সিভিল সার্জন বা ইএসিপিও আপনারা যথেষ্ট সবসময় আপনারা এই ডাটা নিয়ে কাজ করছেন। সুতরাং আপনাদের মতামত আমাদের ভবিষ্যতে এই কার্যক্রমগুলা পরিচালনা করার জন্য সহায়তা প্রদান করবে। এই আশাবাদ ব্যক্ত করে আমি মনে করি যে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার এই আজকের 10ম ওয়েবিনারে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত মহাপরিচালক স্যার ডক্টর খলিলুর রহমান স্যারকে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমরা আলোচনায় প্রথমে শুরু করতে চাই ডক্টর শেখ রাব্বি স্যার থেকে, চিটাগং এ সিভিল সার্জন মহোদয়ের কাছ থেকে। স্যার, আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে নিউট্রিশন রিলেটেড রিসার্চ যদি স্যার আমরা করার কথা ভাবি বা আপনি যদি করার কথা ভাবেন, তাহলে আপনি কোন ধরনের গবেষণা, নিউট্রিশন রিলেটেড গবেষণা আপনি? ফজলে রাব্বি, আপনি বলেন। স্যার, আসসালামু আলাইকুম স্যার। সম্মানিত ডিজি বিএনসিসি ডক্টর এমডি খলিলুর রহমান স্যার, মডারেটর ডক্টর শামীম তালুকদার সাহেব এবং অন্য যারা এই ওয়েবিনার ডিসকাশনে যুক্ত আছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আসলে চট্টগ্রামে এই সমস্ত নিউট্রিশন রিলেটেড যে রিসার্চ, আসলে সিভিল সার্জন কার্যালয়ের পক্ষে জানারও কোনো অবকাশ নাই কি ধরনের রিসার্চ এখানে চলছে, বা আমাদের সম্পৃক্ত ঠিক মতো করাও হয় না। অনেক সময় বিভিন্ন জায়গা থেকে নিপসম অথবা আইসিডিডিআরবি বিভিন্ন জায়গা থেকে একটা চিঠি আসে, এতজন লোক আপনার জেলায়, তারা এই বিভিন্ন তথ্য নিয়ে কাজ করবে, আপনি তাদেরকে একটু সহযোগিতা করবেন তথ্য দিয়ে, এটুকুই। এর পরবর্তীতে কিন্তু আমাদের এই কোনো ফিডব্যাকও আমরা পাই না, বা তারা যে কি কাজ করলো, এই হচ্ছে আমাদের এখানে বা ফিল্ড পর্যায়ে আমার মনে হয় সব জায়গাতেই নিউট্রিশন রিলেটেড রিসার্চের এই হচ্ছে অবস্থা। আমরা রিসার্চের যে সাবজেক্টের কথা বলা হচ্ছে, কি বিষয়ে রিসার্চ করা হবে, এটা অবশ্যই আমার মনে হয় ফিল্ড পর্যায়ে বসে আমাদের সাথে কথা বলেই আমাদের মনে ঠিক করে নেওয়াই মনে হয় একটা বুদ্ধিমানের কাজ হবে। আমাদের একটা ব্যাপক অংশের মারা এখনো এনিমিয়াতে ভোগে, রিপ্রোডাক্টিভ এজে। আমাদের অনেক বাচ্চা এখনো লো বার্থ ওয়েট নিয়ে জন্ম নিচ্ছে। আমাদের স্ট্যান্ডার্ড গ্রোথ, তারপরে খর্বকাই যেটা বলি কৃষকাই, ভালো একটা পার্সেন্টেজ এখন আসে। এরকম কন্টেক্সট বেসড আমাদের মনে হয় যেন রিসার্চ হয়, এবং সেক্ষেত্রে আমাদের যেহেতু ম্যাক্সিমাম যে রিসার্চ হচ্ছে উপর থেকে একটা নির্দেশনা আসে, উপর থেকেই তারা চলে আসে অন ওয়ে, আমাদেরকে মানে ইনভলভ করে করলে ভালো হবে। স্যার, এখানে স্যার আমার যেটা একটু আপনার কাছ থেকে জানার ইচ্ছা স্যার, এটা তো উপরের জায়গা থেকে নির্দেশনা আসে, কিন্তু আপনি স্যার সিভিল সার্জন হিসাবে কি স্যার আপনার কখনো আগ্রহ হয়েছে কিনা, বা আপনি কখনো ভেবেছেন কিনা যে পুষ্টি রিলেটেড এরকম রিসার্চটা করলে আপনার জেলার জন্য ভালো হয় স্যার? এরকম কোনো ভাবনা আপনার মধ্যে আসছে কিনা, বা যদি স্যার ভাবনাটা আসে, তো এটা স্যার ইমপ্লিমেন্টেশন করতে গেলে স্যার আপনার কি ধরনের সহযোগিতা দরকার স্যার? আচ্ছা, প্রথমত রিসার্চের কোনো বিকল্প নেই, এটা মানতেই হবে। কারণ আমাদের দেশ পিছিয়ে আছে কিন্তু এই একটা ক্ষেত্রে, স্বাস্থ্য বিভাগে আমাদের কোনো রিসার্চ ওয়ার্ক হয় না ঠিক মতো, এবং রিসার্চ গুলো মানসম্মত কিনা এটা নিয়েও প্রশ্ন উঠছে। এবং অনেক কিন্তু বর্তমানে জনদের উপরে যে ওয়ার্ক বার্ডেন, তার ভিতর থেকে কাজ বের করে নিয়ে, সময় বের করে নিয়ে রিসার্চের আমাদেরকে সম্পৃক্ত হওয়া আসলে অনেকটা কঠিন। সেক্ষেত্রে কিন্তু অফিসাররা আছেন, নিয়োগ হচ্ছে, তারা অনেকেই কিন্তু খুবই ট্যালেন্টেড, তাদেরকেও কিন্তু আমরা সিলেকশন করে এই সমস্ত রিসার্চ কাজে তাদেরকে আমরা নিয়োজিত করতে পারি। সেক্ষেত্রে ভাবনা অবশ্যই আছে, আমরা যদি উপর এবং নিচের মধ্যে সমন্বয় করে কাজ করতে পারি এবং যথাযথ ফান্ডিংও আমরা ব্যবস্থা করতে পারি, অবশ্যই আমরা এই চট্টগ্রাম জেলা বা অন্যান্য জেলাতেও আমরা এই ধরনের রিসার্চ কাজে সম্পৃক্ত হতে পারবো। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। আমি আপনার কাছে আবার ফিরে আসবো। আমি এখন একটু ডাক্তার মোহাম্মদ ফয়সাল হারুন স্যারের কাছে আসতে চাই, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোল মেহেরপুর। স্যার, আপনার দৃষ্টি থেকে যে
আমাদের দেশে পুষ্টি রিলেটেড এখন যে সমস্ত গবেষণা কার্যক্রমগুলি হচ্ছে, যেমন আমরা সাধারণত স্যার আমাদের ডাটাবেজের জন্য কমিউনিটি ক্লিনিক থেকে রেগুলার ডাটা আপডেট করা হয়, উপজেলা হেলথ কমপ্লেক্স থেকে, ইউনিয়ন পর্যায় থেকে। তো সেই জায়গা থেকে আপনার কাছে মনে হয় যে এই ডাটাগুলি যে আসে, এখানে পুষ্টি রিলেটেড ডাটাগুলো কতটুকু ইফেক্টিভ এবং গবেষণার জন্য এই ডাটাগুলো কতটুকু ইউজফুল, এবং আপনার কোনো যদি সাজেশন থাকে সেটাও যদি আমাদের একটু বলেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর কে এম ফয়সাল হারুন, মেডিকেল অফিসার, সিভিল সার্জন অফিস, মেহেরপুর। আজকের বাংলাদেশ ন্যাশনাল নিউট্রিশন কাউন্সিল কর্তৃক আয়োজিত ওয়েবিনার এই মিটিং এর সম্মানিত চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ খলিলুর রহমান স্যার এবং উপস্থিত অন্যান্য সিভিল সার্জন স্যার এবং তাদের প্রতিনিধি সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমি যদি একটু খোলাসা করেই বলতে চাই, আমি মানে সরকারি ডাক্তার হিসেবে আমার কার্যক্রম চাকরির বয়স খুব বেশি দিন নয়, মোটামুটি আমি লাস্ট ডিসেম্বরে জয়েন করেছি এবং জানুয়ারি থেকে আমি এমওসিএস হিসেবে কাজ করছি। এখন তার পরবর্তীতে দেখা গেছে যে মোটামুটি মার্চের থেকে আসলে করোনা নিয়েই আমাদের বেশি একটা ফোকাস ছিল। এখন মাঠ পর্যায়ে আসলে বিশেষ করে কমিউনিটি ক্লিনিকে যারা থাকেন, কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা পর্যায়ে থেকে যারা ফিল্ডে যারা কাজ করেন এবং তাদের থেকে যেই ডাটাগুলা বিশেষ করে নিউট্রিশন রিলেটেড যে ডাটাগুলা আসলে আমরা পাই, আমার মনে হয় যে এইখানে অনেক মানে আমার জেলার কথা যদি আমি বলি, সেই ক্ষেত্রে মানে একটা ইনফরমেশন গ্যাপ বা যেই পরিমাণ ডাটাটা আমরা এক্সপেক্ট করি সেই তুলনায় আমরা একটু কম তথ্য পেয়ে থাকি। আর তথ্যর কমতি থাকে, সেই ক্ষেত্রে আসলে আমরা সামগ্রিক যে অবস্থা আমাদের নিউট্রিশন রিলেটেড বিশেষ করে, আমরা কিন্তু তার সঠিক চিত্রটা আসলে আমাদের কাছে প্রতীয়মান হয় না। আমাদের এই ক্ষেত্রে একটু আমার মনে হয় যে ফিল্ড লেভেলে যারা কাজ করেন এবং ডাটা এন্ট্রি বা ডাটা আমাদের কাছে সাবমিট করেন, তাদের একটা নির্দিষ্ট সময় পর পর এই রিলেটেড যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা, সেটা হোক অনলাইন ভিত্তিক অথবা সরাসরি, কিভাবে আমরা বিশেষ করে অপুষ্টিজনিত যেই সব মা এবং শিশু রয়েছেন এবং তাদের যেই বিষয়গুলো আমরা দেখে আমরা সেটা সেন্ট্রাল ডাটাবেস সিস্টেমে আমরা আপলোড করব বা সাবমিট করব, সেই বিষয়ে যদি একটু ট্রেনিং এর ব্যবস্থা রেগুলার বেসিসে করা যায়, আমার মনে হয় যে ডাটার আউটপুটটা আমাদের আরো ভালো হবে এবং আমরা একটা সামগ্রিক অবস্থা বুঝে আমাদের পরবর্তী কি কি করণীয় থাকতে পারে, এই রিলেটেড উন্নতি কিভাবে আরো করা যায়, সেই বিষয়ে আমরা আরো মানে সঠিক সিদ্ধান্ত নিতে পারবো বলে আমার মনে হয়। অসংখ্য ধন্যবাদ আপনার আলোচনা থেকে। এবং আমরা যেটা বুঝতে পারলাম যে আপনি মনে করেন যে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তাদেরকে এই পুষ্টি বিষয়ক যে ডাটা ম্যানেজমেন্ট এবং ডাটা এন্ট্রি রেগুলার যদি একটা ট্রেনিং এর ব্যবস্থা করা হয়, তাহলে এটা আমাদের ডাটা জেনারেশনে অনেক ইফেক্টিভ ভূমিকা রাখবে। আমি এখন একটু ডক্টর ফিরোজ জামান, উপজেলা হেলথ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার, ঠাকুরগাঁও, স্যার আপনার কাছে একটু আমরা জানতে চাই যে আপনার মতে কি কি মেজর ইস্যুগুলো যেটা ইনফ্লুয়েন্স করবে আপনাদেরকে নিউট্রিশন রিসার্চ করা এবং সেখান থেকে ডেভেলপিং কান্ট্রি হিসেবে বাংলাদেশে ডাটা জেনারেশন করা, তারা কোন জিনিসগুলো আপনাদেরকে ইনফ্লুয়েন্স করবে যে না নিউট্রিশন রিলেটেড গবেষণা দরকার আছে এবং ডাটা জেনারেশনটা সঠিকভাবে করার প্রয়োজন আছে, এটি যদি স্যার আমাদের সাথে একটু ব্যাখ্যা করতেন। ডাক্তার ফিরোজ জামান, ইউএসএফপিও ঠাকুরগাঁও, ফিরোজ জামান স্যার। ধন্যবাদ, সালাম জানাচ্ছি চেয়ারম্যান স্যারকে, সেই সঙ্গে আমার সিভিল সার্জন মহোদয় সকলকেই। আমি ইউএইচএফপিও সদর আজকে স্যারের পক্ষে এসেছি। স্যার যে প্রশ্নটা আমাকে করলেন যে ডাটা রিসার্চ, ডাটা ডেফিনেটলি খুবই ইম্পর্টেন্ট যে কোনো গবেষণার জন্য, যে কোনো প্ল্যানিং এবং যে কোনো এস্টিমেশনের জন্য, যে কোনো পলিসি মেকিং এর ডাটা যদি ডিউলি না আসে
ডাটাতে যদি গন্ডগোল থাকে তাহলে আমাদের প্ল্যানিং গুলি রিলেভেন্ট হবে না এবং এক্স্যাক্টলি আমরা যা চাই তা পাবো না। ডাটাটা অবশ্যই অথেন্টিক হওয়া উচিত এবং এই ডাটাগুলি মাঠ পর্যায়ে থেকে সরেজমিনে সংগ্রহ করা উচিত এবং থ্রু সো মেনি চ্যানেলস আর দেয়ার। আসলে আমরা শুধু ডাটা যে একটা সোর্স থেকে আমরা পাবো শুধু মাঠে গবেষণা করে তা না, মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ থেকে আমরা পেতে পারি। এই যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন কাজ আছে নিউট্রিশন রিলেটেড, ইন দ্যাট সেন্স যিনি প্রোডাকশন করছেন এই প্রোডাকশন গুলো কি পরিমাণ, কোনটার কি ডিমান্ড, বা বিভিন্ন ক্ষেত্র থেকে বাজারে কোনটা কিভাবে পুষ্টি হিসাবে গৃহীত হচ্ছে, বিভিন্ন মার্কেটিং পলিসির কিছু জিনিস পার্সু করে পুষ্টির নামে অনেক কিছু বিক্রি করছে, সব রকম ডাটা একটা রিলেভেন্ট করলে এবং সরেজমিনে আমাদের মাঠ থেকে ফিল্ড থেকে যেগুলি যায়। এবং বলে রাখি স্যার, আমার এখানে নিউট্রিশনের পর আমরা একটু বাড়তি ডাটা দিতে পারবো এই কারণেই এখানে ওয়ার্ল্ড ভিশন তথা এনরিচ এখানে পুষ্টির পর কাজ করছে মা এবং শিশুর। সেই সুবাদে আমাদেরও কিছু স্পেশাল ডাটা আছে যেগুলি ন্যাশনাল প্ল্যানিং এবং পলিসিতে বিশেষ গুরুত্ব রাখতে পারে। এবং এই ডাটাগুলি স্যার এত প্রয়োজন এই কারণেই যে আমরা সবসময় খুব ইকোনমিক্যালি অনেক বেশি আমরা ইকুইপড না হলেও শুধু কিছু খাদ্যাভ্যাস, কিছু খাদ্যের প্রতি ঝোঁক তৈরি করা, কিছু খাদ্যের উৎপাদন বাড়ানো, কৃষি খাতকে ইনভলভ করে বা বিভিন্ন এসে পশুপালনে কোন খাদ্যের কোন দুধ, এই ধরনের বিষয়গুলিকে সমন্বয় করেও আমরা শুধু অর্থের বিচারে না, শুধু বুদ্ধির বিচারেও আমরা অনেকটা পুষ্টির সমাধান করতে পারি স্যার, এটা আমার মতামত। আমি আপনার সাজেশনটা খুবই ইম্পর্টেন্ট এবং মাল্টি সেক্টরাল ইনফরমেশন কালেকশনের এবং ডাটা জেনারেশনের একটা ইম্পর্টেন্স আপনি বললেন। আমি এখানে দুটো প্রশ্ন আপনাকে একটু করতে চাই, দুটো পয়েন্টের। আপনি যদি একটু ছোট করে শুধু বলেন যে আমাদের তো ডিস্ট্রিক্ট লেভেলে একটা মাল্টি সেক্টরাল যে পুষ্টির সাথে যারা সংযুক্ত তাদের একটা কমিটি আছে যেটি ডিসি মহোদয় মূলত আপনার সভাপতি হিসেবে থাকে এবং অন্যান্য সকলে সেটার সাথে যুক্ত থাকে, সব মন্ত্রণালয়। সেই জায়গায় কি পুষ্টির তথ্য বা ডাটা জেনারেশন নিয়ে কখনো কোনো আলোচনা হয় কিনা বা হয়েছে কিনা স্যার? আপনি তো একটা লম্বা সময় ধরে এই সরকারি চাকরিতে আছেন, স্যার। সেকেন্ড আরেকটা প্রশ্ন, আমাদের মহাপরিচালক স্যার বললেন যে বিএনএনসির ওয়েবসাইটে গেলে দুটো আমরা তথ্য, একটা হলো নিউট্রিশন ড্যাশবোর্ড, আরেকটা হলো নিউট্রিশন এখন যে বর্তমান অবস্থা সেটির উপর আরেকটি তথ্য পাওয়ার মতন অবস্থা রয়েছে। আপনারা কখনো কি সেই ড্যাশবোর্ড ব্যবহার করেছেন কিনা? প্রথমটা উত্তর দিই স্যার, আমার ব্যক্তিগতভাবে একবার পুষ্টি একটা মিটিং এ অংশগ্রহণ করার সুযোগ হয়েছিল। এটা কমিটি আছে এবং এই কমিটিগুলি ফাংশনিং থাকার কথা স্যার। এবং আমি জানি যে অলমোস্ট মনে হয় 20 থেকে 25টা দপ্তর সমন্বিত একজন আমাদের ডিসি মহোদয় নেতৃত্বে একটা টিম আছে, একটা কমিটি আছে। এটা আমার জানা মতে স্যার খুব ফাংশনিং না, এটা হলো রিয়ালিটি। এবং যে দুই একটা মিটিং হয় শুধু নাম কাওয়াস্তে হয়। এখানে ওই গুরুত্ব বা ওই রকম সেক্টর থেকে এবং এগুলি পুষ্টি বিভাগ থেকে যখন সউদ্যোগে এসে একটু তাগাদা দিয়ে বা বিশেষ কোনো বিভাগ থেকে এসে তাগাদা দেওয়া হয় তখন হয়তো একটু মোটামুটি আর একটু পোটেনশিয়াল মিটিং হয়। আদারওয়াইজ এগুলি মোরলেস ফর্মাল হয়, খুব গুরুত্ব সহকারে হয় না। এই মিটিং গুলোকে যদি স্যার আরো পোটেনশিয়ালি মানে পোটেনশিয়ালি আমরা কন্ডাক্ট করতে পারি সবার মতামত নিয়ে এবং এখানে আউটপুট গুলো যদি আমরা মিটিং মাইনার্স গুলিকে নিয়ে যদি আমরা নেক্সট মিটিং এ আবার ওইভাবে প্রমোট করতে পারি তাহলে স্যার নিশ্চয়ই ইন্টারসেক্টরাল অ্যাপ্রোচ থেকে খুব বেটার একটা আউটকাম আসবে, এতে কোনো সন্দেহ নাই। এই মিটিং গুলিকে স্যার আরো ইফেক্টিভ এবং আরো প্রোডাক্টিভ করবার জন্য একটা তাগিদ থাকা উচিত স্যার। এবং এই বিষয়ে ন্যাশনালি বিশেষ ধরনের আর কিভাবে আরো ইফেক্টিভ করা যায়, ডিসি মহোদয়রা তো আসলে অনেক ব্যস্ত থাকে স্যার, মাল্টি পারপাস, তাদের আসলে কাজেরও শেষ নাই। সেই জায়গাটায় কিভাবে যেমন অতিরিক্ত জেলা প্রশাসক বা কাউকে, এটাও ডিসি মহোদয়েরই কাজ, কাউকে দিয়ে কন্ডাক্ট করা, মানে উৎসাহ দিলে এবং সেটা যদি কন্ডাক্ট ফাংশনিং করা যায় একটু তাগিদ দিয়ে উনি যে কাউকে দিয়ে তার হেডেই যদি আমাদের সকলকে একত্রিত করে এবং পোটেনশিয়ালি একটা প্রোডাক্টিভ মিটিং করে দেন স্যার আমার মনে আউটকামটা ভালো আসবে। আর দ্বিতীয় যে ওয়েবসাইটটার কথা বললেন স্যার, হ্যাঁ দুই একবার ঢুকেছি, আমার রিপোর্টিং এর প্রয়োজনেও ঢুকতে হয়েছে স্যার। এবং আমার এখান থেকে তো কোথায় কখন রিপোর্ট ঠিক মতো যায় না বা যায় এটা তো মনিটর করতে হয় নিউট্রিশনে,
যেমন স্যার ডিএলআই 3টা মায়ের 3টার কম হলে অনেক হইচই পড়ে যায়, কারণ ওটা ছাড়া তো আমাদের স্যার আসলে আমাদের মিনিমাম ক্রাইটেরিয়াটা ফুলফিল হয় না। পুষ্টি মায়ের বাচ্চাদের ক্ষেত্রে 2টা না দিলে তখন এগুলি আমরা নোট ডাউন করি, তাদেরকে ফিডব্যাক করি, সেই সুবাদে আমাকেও চেক করতে হয় স্যার যে কে অ্যাকচুয়ালি দেয়নি বা দিয়েছে স্যার, ঢুকেছে স্যার। তো আপনার সম্মানিত ডাক্তার ফিরোজ জামান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার এই আলোচনাটা খুবই ইফেক্টিভ। আমাদের হয়তো একটা ওয়ে বের করতে হবে যে মোর ইফেক্টিভ ওয়েতে আমরা কিভাবে এই পুষ্টি যে জেলা পর্যায়ে কার্যক্রম সেটাকে ইফেক্টিভ করা যেতে পারে সেটি বের করতে হবে। তো আমি শুধু বলবো আজকের আমাদের এই অনুষ্ঠান আমরা যখন পরিচালনা করছি এটা ফেসবুকে বিএনএনসি ফেসবুক পেজ থেকে এটি লাইভ করা হচ্ছে এবং যে কেউ এই বিএনএনসি ফেসবুকে গিয়ে এখন লাইভ দেখতে পারবেন, পরবর্তীতে এই অনুষ্ঠানটি আপনারা দেখতে পারবেন। আমরা আশা করি যে সম্মানিত সিভিল সার্জন মহোদয় সহ আপনারা যারা এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আপনারা এই পেজটি সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের বিএনএনসি যে ওয়েবসাইট রয়েছে bnnc.ub.bd আমি এখন আবার একটু আমাদের চিটাগংয়ের সিভিল সার্জন মহোদয় স্যার ডক্টর ফজলে রাব্বি স্যারের কাছে আসতে চাই। স্যার, আমরা তো বাস্তবিক অবস্থাটা এবং ডাটা জেনারেশনের ডিমান্ড স্কোপ গুলো আমরা জানি। তো স্যার আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে ডাটার কোয়ালিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখন পুষ্টির ডাটা, পুষ্টি পরিমাপ করা, পুষ্টির তথ্য নেওয়া, এগুলো স্যার ইটস নট এ ইজি জব, একটু ক্রিটিক্যাল জবও আমি বলবো। খুব সহজ না স্যার। বাচ্চাদের শিশুদের ওজন মাপা খুব সহজ সেটাও বলবো না, হাইট মাপা খুব সহজ সেটাও বলবো না। আবার যে কার্যক্রমগুলি আমাদের প্রেশার যারা এই কাজগুলি করেন তাদের উপর যে প্রেশার আছে সেটা পরে এই ডাটাটা কোয়ালিটি ডাটাটা জেনারেশনে আপনার অবজারভেশনে কি স্যার কোনো সাজেশন আছে কিনা এটাকে আরো কিভাবে আমরা রেগুলার এবং কোয়ালিটি ডাটা দিতে পারি? সেকেন্ড পয়েন্ট হলো স্যার যে আপনাকে যদি বলা হয় যে আপনি জাতীয় পর্যায়ে অন্যান্য মন্ত্রণালয়ের যারা আপনার সাথে কাজ করছে বা ইন্টারন্যাশনাল যে সমস্ত বা ডোনাররা যাদের রয়েছে তাদের কাছে কি আপনার কোনো এক্সপেকটেশন আছে কিনা বা কি ধরনের সহযোগিতা আপনি আশা করেন? ধন্যবাদ। প্রথমত আমি ডাটা জেনারেশনের বিষয়ে কথা বলতে চাচ্ছি। আসলে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার আছে এটা দক্ষিণ এশিয়ার দেশ থেকে অনেক দেশের কাছে এটা কিন্তু ঈর্ষণীয়। আমাদের একেবারে তৃণমূল পর্যায়ে পর্যন্ত কিন্তু আমাদের ইনফ্রাস্ট্রাকচার আছে এবং আমাদের একটা ডিএস2 এর মতো একটা খুবই উন্নত মানের একটা আমাদের ওয়েবসাইটও আছে বা ডাটা যেখানে আমরা ইনপুট দিতে পারি। সেক্ষেত্রে আমার যে কথাটা হলো যে আমাদের নিচের লেভেলে যে যারা একদম ফিল্ড লেভেলে কাজ করছে, যারা এখন এই নিউট্রিশনের ডাটাগুলো দিচ্ছে সিএসসিপি দেরকে আমরা যদি যথাযথভাবে অ্যাক্টিভেট করতে পারি এবং ওদের যে ডিভাইস গুলো আমরা দিচ্ছি এই ডিভাইস গুলো দেওয়ার পরে দেখা গেল এরা অনেকদিন ধরে এগুলো নষ্ট হয়ে যাওয়ার পরে আর এগুলো ঠিক করার ব্যবস্থা করা হচ্ছে না। এক্ষেত্রে তারা কিন্তু নিউট্রিশনের যে মাতৃ স্বাস্থ্য, শিশু স্বাস্থ্য, তারা যে ডিএলআই 13-14 এগুলো কিন্তু তারা পূরণ করছে। এর পাশাপাশি আমাদের যে অন্য যে ইন্ডিকেটর গুলো আছে সেক্ষেত্রে তারাও কিন্তু অবদান রাখতে পারছে। যদি আমরা তাদের ট্রেনিংটা, যেমন একটা ট্রেনিং আছে পুষ্টির উপরে CCTNN ট্রেনিং, কম্প্রিহেনসিভ কম্পিটেন্সি ট্রেনিং অন নিউট্রিশন, এই ট্রেনিংটাও যদি আমরা তাদেরকে যথাযথভাবে দিতে পারি এবং শুধু ট্রেনিং না, যে লজিস্টিক গুলো এগুলো যদি ঠিক মতো দিতে পারি তাহলে কিন্তু আমরা একটা বড় সোর্স আছে, আমরা একটা উন্নত মানের আমরা ডাটা নিতে পারবো তাদের কাছ থেকে এবং তাদেরকে আমরা যে ডাটাগুলো যে ট্রেনিং দেওয়ার পরে তাদের কাছ থেকে যে ফিডব্যাক গুলো পাচ্ছি অবশ্যই একটা ভালো ফিডব্যাক। এবং আমি বলবো যে যেমন আমার চট্টগ্রামে 4টা উপজেলায় CCTNN ট্রেনিং হয়ে গেছিল, কিন্তু পরবর্তীতে করোনার কারণে বাকি 10টা উপজেলা আমরা দিতে পারি নাই। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে 4টা উপজেলাতেও ট্রেনিং হয়েছে তাদের লজিস্টিক গুলো আমরা দিতে পারি নাই। যে নর্মাল একটা মক টেপ, তাদের একটা উচ্চতা মাপা মেশিন, ওজন মাপা মেশিন, এগুলো আমরা যথাযথ দিতে পারি নাই। অনেক জায়গায় আছে এগুলো নষ্ট হয়ে গেছে, এগুলো আমরা ঠিকভাবে তাদেরকে আবার এগুলো ঠিক করে দিতে পারি নাই। সেক্ষেত্রে যদি আমি আবার বলবো আমাদের ফিল্ড লেভেলে একদম তৃণমূল পর্যায়ে আমাদের ইনফ্রাস্ট্রাকচার এবং জনবল আছে,
তাদেরকে যথাযথভাবে যে পরিশিক্ষিত করতে পারি, তাদের ডিভাইস গুলো যদি আমরা সবসময় তাদেরকে এটা কার্যকর করে রাখতে পারি, তাহলে আমরা উন্নত মানের ডাটা পেতে পারবো। এবং সেক্ষেত্রে আমাদের যে মনিটরিং সুপারভিশনটাও যদি আমাদের দিক থেকে থাকে, আমরা এখান থেকে একটা ভালো ডাটা সোর্স আমরা সৃষ্টি করতে পারবো। এবার স্যার, দ্বিতীয় হচ্ছে এইখানে স্যার একটু সাপ্লিমেন্টারি আপনি স্যার যে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট বলেন স্যার, যে মনিটরিং সুপারভিশন। আপনার মতে স্যার যে আমাদের মনিটরিং সুপারভিশন ডাটা জেনারেশনের প্ল্যানিংটা কেমন হওয়া উচিত স্যার? এই যে আমি যেটা বলছি, আমার উপজেলা পর্যায়ে যে সিইসিবিরা ডাটা দিচ্ছে, প্রতি মাসে আমাদের একটা মিটিং হয়, মান্থলি মিটিং উপজেলা পর্যায়ে, আমার জেলা পর্যায়ে আবার তার আরেকটা মিটিং। এই মিটিং গুলোতে আমরা ওই ডাটাগুলো অ্যানালাইসিস করতে পারি। এর পাশাপাশি আমরা অনলাইনে কিন্তু তাদের সুপারভিশন করতে পারি। তাদের এক সপ্তাহে যে কয়টা ডাটা এন্ট্রি করার কথা আমরা দেখতে পারি, কোন শিশু থেকে কয়টা ডাটা এন্ট্রি হয়েছে। এইভাবে যদি আমরা মনিটরিং করতে পারি, আমাদের উপজেলা পর্যায়ে অনেক ডাক্তার আছে, তাদের একজনকে যদি আমরা নিউট্রিশনের বিষয়ে অ্যাসাইন করে দিতে পারি, তারাও কিন্তু এটা সুপারভিশন মনিটর করতে পারবে। আমাদের একেবারে ওই জায়গায় যে মনিটর করতে হবে সে কিন্তু বিষয় না। আমরা এই যে এখন যে আমাদের যে প্রযুক্তিগত আমরা ডিজিটাল যে একটা যুগে পরিবেশ করছে, এখানে আমরা যে কোনো ভাবে কিন্তু আমরা মনিটরিং সুপারভিশন করতে পারবো, এবং সেটা অবশ্যই সাপোর্টিভ। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার। আমি একটু আবার আমাদের ডক্টর ফয়সাল হারুন স্যারের কাছে আসতে চাই মেহেরপুরে। স্যার, আপনার দৃষ্টি থেকে যে একটা ইফেক্টিভ ন্যাশনাল নিউট্রিশন রিসার্চ প্রোগ্রাম, আপনি তো স্যার একেবারে মাঠ পর্যায়ে কাজ করছেন, নতুন জয়েন করেছেন, তো আমরা মনে করি যে নবীনদের চিন্তা, নবীনদের লিডারশিপ ভেরি ইম্পর্টেন্ট। আমার দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য আসলে আপনারাই মূল শক্তি। আর পুষ্টি বিষয়টিকে আগায় নিয়ে যাওয়ার জন্য আপনাদের আগ্রহ এবং আপনাদের ইনিশিয়েটিভটা আসলে আমাদের দেশকে অনেক দূর নিয়ে যাবে বলে আমরা মনে করি। তো আপনার চিন্তা থেকে অল্প কয়েকদিন আপনার এই সার্ভিসে আপনি যোগ দিয়েছেন, কিন্তু মেডিকেল কলেজ আপনি পার করে এসেছেন, পড়াশোনা করেছেন, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় আপনার দেখার সুযোগ হয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে যদি আপনার নবীন হিসাবে একটা নিউট্রিশন রিসার্চ প্রোগ্রাম ডিজাইনের কথা বলা হয়, আপনি কি ধরনের ডিজাইন করবেন? ধন্যবাদ স্যার। প্ল্যানিং এর ব্যাপারে আমার যেটা মনে হয় যে এখন যেহেতু ডিজিটালাইজেশনের যুগ, আমরা অলরেডি এই ডিজিটালাইজেশনের সুবিধা নিচ্ছি এবং পাচ্ছি। রিসার্চের মূল মানে মূল উপাদানই হচ্ছে তথ্য। আমরা যদি তথ্যটাকে সঠিকভাবে কালেক্ট করে এবং তথ্যটাকে সেটাকে অ্যাগ্রিগেট করে সেইটাকে আমরা একটা রূপ দান করতে পারি, যেখান থেকে আমরা পরবর্তী প্ল্যানিং বা আমাদের যে কাজকর্মগুলো করতে চাই সেগুলো যেন করতে সহজ হয়, সেক্ষেত্রে তথ্যটা আমাদের খুবই হেল্প করে। এখন আমাদের রিসার্চ প্ল্যানটা এরকমই হওয়া উচিত যে মাঠ পর্যায়ে যারা কাজ করছে তারা তথ্যটা যেন সহজভাবে নিয়ে, সুন্দরভাবে নিয়ে তথ্যটা যেন ইজিলি মানে যেভাবে প্রেরণ করা দরকার, যাতে তথ্যের কোনো গ্যাপ না থাকে, এই রকম বেসিসেই একটা রিসার্চ প্ল্যান করা উচিত। যেখানে ডিজিটালাইজেশনের যুগ যেহেতু স্যার, এখন মোটামুটি সবাই একটা মোবাইল ডিভাইস হোক বা একটা ট্যাব হোক বা সরকারি হোক বা পার্সোনাল হোক, সবাই কিন্তু ইউজ করতে পারে। তো আমাদের মানে রিসার্চের প্ল্যানিং এ এইটা একটা অংশ হওয়া উচিত, যেন মানে মাঠ পর্যায় থেকে যারা তথ্যটা নিবেন এবং দিবেন তারা যেন সেটা খুব সহজভাবে এবং সঠিক উপায়ে দিতে পারেন। আমার মনে হয় যে এরকম একটা প্ল্যান করা যেতে পারে আর কি। ধন্যবাদ ধন্যবাদ। আমি ফয়সাল হারুন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনার মতো একটা কম্প্রিহেনসিভ ডাটা জেনারেশন এবং ইজি ওয়ে টু ডাটা জেনারেশনটা একটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং আপনি যেটা বলছেন যে ডিজিটাল যে সুযোগগুলো আছে লাগানো এবং রিসার্চ ফান্ডটা সেইভাবে লাগানোর জন্য আমরা ডিজিটাল যে স্কোপ গুলো আছে সেগুলিকে আমরা ইউটিলাইজেশন করতে পারি, যেটা আমাদের চিটাগং সিভিল সার্জন মহোদয় স্যারও বলেছেন যে ডিজিটালাইজেশন হওয়া, আমরা এটা একটা ইউটিলাইজেশন যে সুপারভিশন মনিটরিং এও আমরা ডিজিটালাইজেশনের সুবিধাটা নিতে পারি। তো আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু ডাক্তার ফিরোজ জামান স্যারের কাছে আসতে চাই, ইউএসএফপিও ঠাকুরগাঁও। স্যার, আপনার কাছে আমার দুটো পয়েন্ট একটু আলোচনা শুনতে চাই।
একটা হলো রিসার্চ করতে গেলে আমরা ফিল্ড পর্যায়ে আপনারা যারা রয়েছেন, আমাদের সিএসসিপি বা অন্যরা যারা রয়েছে, তাদের তো একটা কমিটমেন্ট, তাদের ডাটা সঠিকভাবে জেনারেশন করা, এন্ট্রি করা একটা ফ্যাক্টর। কিন্তু যারা বেনিফিশিয়ারিজ বা আমাদের পিপল যারা সার্ভিসটা নিতে যাচ্ছে, তাদেরও মোটিভেশন একটা ইম্পর্টেন্ট। তো তারাও যেন এটার ইম্পর্টেন্সটা বুঝতে পারে। তো সেই জায়গাটা তাদের পার্টিসিপেশনটা এনশিওর করার জন্য, তাদের মোটিভেশনটা এনশিওর করার জন্য কি ধরনের গ্যাপ বা কি ইনিশিয়েটিভ আমাদের নেওয়া উচিত, এটা একটা প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, আপনাকে যদি স্যার এখন পুষ্টি বিষয়ে কোনো রিসার্চের কথা বলা হয়, আপনি পুষ্টির তো অনেকগুলো ফ্যাক্টর কাজ করে, আপনি কোন জায়গাটা আপনি ফোকাস করতে চাইবেন? ধন্যবাদ স্যার। আমাদের যে প্রসঙ্গটি বললেন স্যার, সেটা হলো যে সিএসসিপিরা আমরা শুধু দিয়ে যাচ্ছি, ওয়ান ওয়ে হচ্ছে, কিন্তু তাদের পার্টিসিপেশনটা আমরা যদি এনকারেজ না করতে পারি, তাদেরকে যদি সম্যক ধারণা না দিতে পারি, তাহলে এটা আসলে আমাদের আউটপুটটা যেভাবে আমরা আশা করছি সেই লেভেলে আসবে না। আউটপুটটা বেটার পেতে গেলে অবশ্যই এটা কমিউনিটিকে ইনভলভ করে করতে হবে এবং কমিউনিটিকে সম্পৃক্ত করে তাদের আগ্রহী করে করতে হবে। সেক্ষেত্রে স্যার আমাদের যে স্বাস্থ্য শিক্ষাগুলি হয়, এইচএরা কন্ডাক্ট করেন স্বাস্থ্য শিক্ষা মিটিংগুলি, সেগুলিকে আরো পটেনশিয়াল করে এবং ওগুলিকে শুধু কাগজে না করে বাস্তবে এবং আরো তথ্য নির্ভর এবং সেক্ষেত্রে পুষ্টির বিষয়গুলিকে সম্পৃক্ত করে আমরা করতে পারি। আর অনেক রকম বিসিসি ম্যাটেরিয়াল ইতিমধ্যে স্যার ডেভেলপ হয়েছে, যেগুলি আমার কমিউনিটি ক্লিনিকে লাগানো আছে। যেমন স্যার বিদেশি ফলের চেয়ে দেশি ফল, আমাদের ঘরের পাশে আমাদের উঠানে যেসব সবজি হয়, যেসব চাষ হয়, সেগুলি গুণাগুণ ইত্যাদি বিষয়ে বিভিন্ন মোটিভেটিভ আমাদের ম্যাটেরিয়াল আছে, পোস্টারও আছে। সেগুলোকে দৃষ্টিগোচর করা এবং আমাদের এই যে মিটিংগুলিকে পুষ্টি বিষয়টা রেখে উঠোন বৈঠক, মাঠ বৈঠক এবং আমাদের যে স্বাস্থ্য শিক্ষা প্রোগ্রামগুলি এইচএরা কন্ডাক্ট করেন কমিউনিটি ক্লিনিকে এবং কি আইপিসি করার সময় মাঠে, সেগুলিকে সুন্দরভাবে যদি কন্ডাক্ট করতে পারে অবশ্যই একটা ভালো আউটপুট আসবে স্যার। এবং সেই সঙ্গে যদি স্যার তাদের ভিতর থেকে আমরা কিছু কমিউনিটি লিডার তৈরি করে দিতে পারি বিভিন্ন ডেজিগনেশনে, যেমন ধরেন স্যার পুষ্টি ভাই বা পুষ্টি আপা একজনকে, যে আপনারা এই দলটাকে, এই টিমটাকে, এই অংশটাকে একটু যাদের তাদের ভিতরে যিনারা অগ্রজ স্যার, যারা একটু শিক্ষা দীক্ষায় এগিয়ে আছেন, হয়তো আই পাস বা বি পাস করেছেন, তাদেরকে যদি সম্পৃক্ত করে একটা টিম লিডার হিসাবে দিতে পারি, তাহলে আমাদের এই মেসেজটা তারা কনভে করতে আমাদের হেল্প করবে স্যার, এবং এই টিমটাকে অর্গানাইজ করে আনতে আমাদের সহযোগিতা করবে। এবং এই পাশে যদি স্যার তাদের জন্য কোনো একটা অনারিয়াম শুধু যে দিনটাতে ওনারা আনবেন সম্মিলিত করে এই বৈঠকটাতে যদি থাকে স্যার, তাহলে আমরা বুঝি আরো পটেনশিয়ালি এই তথ্যগুলি দিয়ে তাদের সম্পৃক্ত করে আমরা এটার সুবিধা নিতে পারি স্যার। এবং এই সুবিধা আমরা তো না, আমরা দেশ হিসেবে উপকৃত হব। এবং এই তথ্যগুলি তাদের কাছে, তাদের মনে ধরিয়ে না দিতে পারলে আমরা ওয়ান ওয়ে এমএনপি বা যত রকম অ্যাপ্রোচ নিয়ে যাই স্যার, তাদের যদি অন্তরে এটা জায়গা না পায়, সত্যিকারে আমরা জাতি হিসাবে পুষ্টিতে অ্যাডভান্স হতে পারবো না। আমার যে মানুষটা ঘরের উঠানে যে পেঁপেটা চাষ করবে বা লাল শাকটা, তাকে উদ্বুদ্ধ আসলেই করতে হবে এবং তিনি অন্তর থেকে যখন এটা গুরুত্ব বুঝবেন যে এই লাল শাকটা আমার অনেক আয়রনের চাহিদা পূরণ করবে, আমার ঘরে যে গর্ভবতী মাটা আছে তার এটা আয়রন দেবে, এবং আমার যে বাড়ন্ত কিশোরীটা আছে যেটা যৌবনে পদার্পণ করবে, মায়ের যারা এই যে যাদের সাইকেল হয় রক্তক্ষরণে যে মায়ের জাতটা, তার উপকার হবে বা তিনি নিজে উপকৃত হবেন, ওই মা যে উঠানটা যিনি মালিক, ততক্ষণ পর্যন্ত তাকে উদ্বুদ্ধ করে এবং সম্পৃক্ত না করলে স্যার সত্যিকার অর্থে আমরা রেজাল্টটা পাবো না। যেদিন তিনি নিজে বুঝবেন যে এটা আমার প্রয়োজন, আমার বাস্তবতার জন্য এই উঠানটুকু পড়ে থাকাচ্ছে, এই লাল শাকটুকু আমাকে এতগুলি উপকার করছে, উদ্বুদ্ধ হয়ে নিজে যখন সম্পৃক্ত হবেন, সত্যিকারই স্যার এইভাবে আমরা ইনভলভ করতে পারলে আমার জাতি উপকৃত হবে। এটা একটা অ্যাপ্রোচ। শুধু মিটিং এর সময় না, ডেফিনেটলি স্যার যদি একটা আমাদের প্লাস পয়েন্ট আছে, সেখানে এইচএ যিনারা কাজ করেন বা সিএসসিবি কমিউনিটির লোক মোরলেস খুব কাছাকাছি, এরা খুব ডিফারেন্ট জায়গা থেকে আসা না, অথবা আরেকটা ভাষার না, আরেকটা কালচারের না, যদিও স্যার ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট বা এরিয়া টু এরিয়া ভাষারও কিছু আছে, একদম তাদের মায়ের ভাষায়
যদি ঢেকি হয় তার আঞ্চলিক ভাষায় যেন এই তথ্যগুলি দেয়, এটাকে একটু জোর দিতে হবে স্যার। আমরা যেমন সাধু প্রমিত ভাষায় যেভাবে বলে আসবে এইভাবে না, ওইগুলি অ্যাপ্রোচটা এমন থাকবে ঠিক তার নিজের মতো করে দেওয়া। আমি স্যার গ্রামে কখনো মিটিং করলে, আমি যেহেতু এই এলাকার আমার জন্মস্থান এটা স্যার, আমি আমার আঞ্চলিক ভাষায় ঢুকে যাই, এই প্রমিত শব্দগুলি আমার তখন থাকে না, কারণ আমি জানি আমার এই মানুষটাকে এইভাবে বলে সে অন্তর থেকে নিবে এবং খুব খুশি হয় স্যার। এরা এত হার্টিয়াসলি এটা অ্যাকসেপ্ট করে যেটা তাদের মনের ভিতর গেঁথে যায়। তাদের তথ্যগুলি তাদের নিজস্ব ভাষায় আন্তরিকভাবে দিতে হবে। এর ভিতর আমি একটা চাকরি করি, আমার কতগুলো বাউন্ডারি এইগুলি না, বরং একদম তাদের মতো করে তাদের ভাষা, এবং ওই যে স্যার কমিউনিটির ভিতর যাদেরকে আমরা লিডারশিপটা দিব অবরোজ, তাদেরকে সম্পৃক্ত করে ওইভাবে দিতে পারলে সত্যিকার অর্থে তেমন একটা রেজাল্ট আসবে। আর দ্বিতীয় প্রসঙ্গটা স্যার আমি একটু ভুলেই গেছি, দ্বিতীয় প্রশ্নটা যদি প্লিজ স্যার। দ্বিতীয় প্রশ্নটা যে আপনি যদি এখন একটা নিউট্রিশন পুষ্টি রিলেটেড গবেষণা করার কথা ভাবেন জাতীয়, আপনি কোথায় ফোকাস করবেন? আমি ফোকাস করবো স্যার এই কমিউনিটি পারসেপশনে। আর দ্বিতীয় যদি বলেন স্যার, তাহলে আমার দেশি ফল ফলান্তি এগুলির ভিতরে আপনার বিদেশি ফল বর্জন করে দেশিটাতে কোনটাতে কি পোটেনশিয়ালিটি আছে, যেগুলি এখনো লেফট, যেগুলি গবেষণা হয়েছে, যেগুলি হয়নি, সেগুলির ভিতর থেকে গবেষণার দিকটা খুঁজবো স্যার। থ্যাংক ইউ। আমি আবার একটু চিটগং সিভিল সার্জন স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, আমরা তো এতক্ষণ হেলথ নিয়ে কথা বললাম, কিন্তু যদি স্যার আমরা পুষ্টি বিষয়টি দেখি, তাহলে এটা তো স্যার একটা মাল্টি সেক্টরাল একটা অ্যাপ্রোচ। পুষ্টি তো স্যার আমাদের কৃষি, শিক্ষা, স্যার ওমেন এম্পাওয়ারমেন্ট, এরকম বিভিন্ন সেক্টর গুলোর মিলিতভাবে আমরা পুষ্টির আউটকাম পাই স্যার। তো ডাটা জেনারেশনে স্যার আপনি যেরকম ভাবলেন যে আমাদের স্বাস্থ্যর ডাটা জেনারেশনে আমরা অনেক কিছু জানি স্যার, কিন্তু পুষ্টি বিষয়টা তো স্যার আলটিমেটলি এটার প্রেশার তো অন দা হেলথ সেক্টর উপরে আসে। তো এই মাল্টি সেক্টরাল ডাটা জেনারেশনের ক্ষেত্রে স্যার আপনার কোনো অবজারভেশন বা সাজেশন আছে কিনা স্যার? বা চিটগং এ তো স্যার আপনি এজ এ সিভিল সার্জন, ডিসি মহোদয় স্যার বা অন্যান্য সবার সাথে মাল্টি সেক্টরাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করছেন স্যার, সেখান থেকে আপনার অভিজ্ঞতা কি স্যার, যে এখানে এই ডাটা জেনারেশন রিলেটেড টু দ্য পুষ্টি, যেহেতু বিএনএনসি স্যার ইজ এ হাব ফর জেনারেটিং অল দ্য ডাটা ফর পুষ্টি, এবং বিএনএনসির এখানে সব তথ্য থাকার কথা, তো সেই জায়গাটায় মাল্টি সেক্টরাল ডাটা বা গবেষণার ক্ষেত্রে স্যার আপনার কোনো সাজেশন বা অবজারভেশন গুলো আছে কিনা স্যার, একটু বিশদভাবে শুনতে চাই স্যার। আমাদের যে পুষ্টি সমন্বয় কমিটি জেলা পর্যায়ে একটা আছে, উপজেলা পর্যায়ে আছে। জেলা পর্যায়ে যে পুষ্টি সমন্বয় কমিটিতে আছে, এখানে সদস্য সংখ্যা 25 জন, যেখানে উপদেষ্টা হিসেবে আছেন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, আর সভাপতি হিসেবে আছেন জেলা প্রশাসক সাহেব, সদস্য সচিব হিসেবে আছেন সিভিল সার্জন, এবং বিভিন্ন সেক্টর থেকে বাকি 23 জন সদস্য এখানে আছে, 22 জন সদস্য। একইভাবে উপজেলা পুষ্টি সমন্বয় যে পরিষদ, এটাও কিন্তু আমাদের হচ্ছে মাল্টি সেক্টরাল, সেখানে সদস্য সংখ্যা আছে 18 জন। সেক্ষেত্রে সেখানে উপজেলা চেয়ারম্যান সাহেব আছেন ওখানে উপদেষ্টা হিসেবে, এবং সভাপতি হিসেবে আছেন আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদস্য সচিব আছেন উপজেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কর্মকর্তা। এবং পুষ্টি বিষয় দেখেন, এখানে কয়েকটা বিষয় আমাদের যাদের নিয়ে আমরা কাজ করি, মা এবং শিশু মূলত। এখন যখন মায়ের কথা আসছে, সেক্ষেত্রে আমাদের শুধুমাত্র আমাদের স্বাস্থ্য বিভাগ না, এর সাথে আমাদের মহিলা বিষয়ক মন্ত্রণালয়কে আমাদেরকে এখানে ইনভলভ করার প্রয়োজন আছে, এবং সেভাবে আছে কিন্তু আমাদের কমিটিগুলো। একইভাবে শিশুদের বেলায় আমাদের এখানে আরো কয়েকটা সেক্টর, শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় আছে, আমাদের কৃষি মন্ত্রণালয় আছে, তারপরে আমাদের সমাজসেবা মন্ত্রণালয় আছে। বিভিন্ন ভাবে আমাদের যারা কিন্তু সম্পৃক্ত হওয়ার কথা, তাদেরকে কিন্তু কমিটিতে রাখা হয়েছে। এ ব্যাপারে কোনো আমাদের কমিটি গঠনের ব্যাপারে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা যেটা হচ্ছে, আমাদের এখানে ডিসি মহোদয়ের নেতৃত্বে যে কমিটি হয়ে গেছে, ওখানে কিন্তু আমরা অনেক সময় তাদেরকে ইনফ্লুয়েন্স করতে পারি না, এটা কিন্তু বাস্তব কথা। তাদেরও অনেক কাজ, আমরা যে মিটিং গুলো করি ওনাদের সময়ের উপরে, এবং ওনারা সেই সময়টাও কতটুকু তারা নানা কারণে ব্যস্ততার কারণে ওইভাবে কিন্তু ইনভলভ হতে পারে না। সেক্ষেত্রে যদি আমরা সিভিল সার্জনদেরকে যদি আরো একটু আমাদেরকে এই ব্যাপারে যদি এখানে সভাপতি যদি সিভিল সার্জনকে করা যায়, আমার একটা নিজস্ব, এটা হচ্ছে আমার কথা, এবং অন্য তারা উপদেষ্টা হিসেবে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা যত সহজে তাদের কাছ থেকে কাজ আদায় করে নিতে পারবো। তাদেরকে আমাদের সাথে সমন্বিতভাবে অন্যান্য সেক্টরগুলোকে আমাদের পারস্পরিক সম্পর্কের উপরে ভিত্তি করে আমরা কিন্তু তাদের ডাটা আমরা তাদের কাছ থেকে নিতে পারি। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, এবং আমাদের পারস্পরিক সম্পর্ক যত ভালো হবে
আমরা কিন্তু তত সুন্দরভাবে আমরা সবাইকে সম্পৃক্ত করে কাজ করে নিতে পারবো। কিন্তু যখনই আমাদের ডিসি মহোদয়রা এইখানে সভাপতিত্ব করেন, সভাপতি হয়ে থাকেন, তখন সেই বিষয়টা আমরা অত জোরপূর্বক ভাবে, যদিও আমি সদস্য সচিব, আমরা মাসে 2 মাসে একটা করে মিটিং করার কথা, সেটাও কিন্তু আমরা অধিকাংশ ক্ষেত্রে পারছি না। সেক্ষেত্রে আমরা মনে করি আমাদেরকে আরেকটু ক্ষমতায়ন দেওয়ার দরকার। এ সমস্ত স্বাস্থ্য বিভাগের যেহেতু কার্যক্রম, আমাদের বেশ কিছু কমিটি এখন সবগুলোতে কিন্তু প্রশাসনের হাতে চলে গেছে। সেক্ষেত্রে কিন্তু ওই কাজগুলো হচ্ছে ওইরকম দায়সারা ভাবে একটা মিটিং এর সাথে আরেকটা মিটিং ঢুকাই দেওয়া হয়। আচ্ছা, স্বাস্থ্য বিভাগে 3টা মিটিং আছে, একটা করে 10 মিনিট করে সময় দেওয়া হয়। সেক্ষেত্রেও কিছু সমস্যা আছে। তো আমি মনে করি আমাদের একটু যদি ক্ষমতায়ন করা হয়, আমাদেরকে যদি ওইভাবে যদি চিন্তা করা হয়, আমরা সবাইকে নিয়েই আমরা সব জায়গা থেকে আমরা আমাদের ডাটা নিতে পারবো, এই বিশ্বাস আমার আছে। ধন্যবাদ স্যার। অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সুন্দর সাজেশনের জন্য। এবং ডাটা জেনারেশনের ক্ষেত্রে ক্ষমতায়ন একটা বড় জিনিস, কারণ এখানে ডাটা রেগুলার পাওয়া, ডাটাটা কোয়ালিটি ডাটা আসছে কিনা সেটা মনিটরিং সুপারভিশনের একটা পার্সপেক্টিভ থাকে। এবং আমরা মনে করি যে আমাদের মহাপরিচালক স্যার এই তথ্যটি উনি গ্রহণ করবেন এবং সামনে পলিসি লেভেলে এই ডিসকাশন গুলো নিয়ে আসবেন। আমরা আবার একটু ফয়সাল হারুন স্যার আপনার কাছে আসতে চাই যে আমরা জানি যে আমাদের পুষ্টির ক্ষেত্রে আমরা তো মা শিশুদের স্বাস্থ্য বিষয়ে কাজ করছি। আমরা জানি যে পুষ্টি হলো মূল চালিকা শক্তি মা ও শিশুদের স্বাস্থ্য যে কোনো রোগ থেকে রক্ষা করার জন্য। তো আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই যে আপনার আন্ডারস্ট্যান্ডিং এ এই মা ও শিশুদের জন্য যে তথ্যগুলো আমরা যে সেবাগুলো গ্রহণ করছি, সেখান থেকে পুষ্টি গবেষণা কতটুকু সহায়ক ভূমিকা রাখতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ স্যার। আমরা তো তথ্য পাচ্ছি স্যার, মানে বিশেষ করে কমিউনিটি ক্লিনিক বা উপজেলা পর্যায়ে মা ও শিশুর যে স্বাস্থ্য সেবা এবং তাদের যে সার্ভিসটা দেওয়া হচ্ছে, তার সার্ভিসটা দিতে গিয়ে তাদের যে তথ্যগুলো সংগ্রহ করা হয়, বিশেষ করে ওই কমিউনিটি ক্লিনিক বেসিসে, সেই ক্ষেত্রে আমরা বই তথ্য পাচ্ছি স্যার। তথ্য তো অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। করা যায়, অর্থাৎ আরেকটু সুপারভিশন করে মানে ডাটাগুলা আরো ভ্যালিড এবং অথেন্টিক করার মাধ্যমে আমার মনে হয় স্যার এই রিসার্চ পারপাসটাকে আরো বেশি ফলপ্রসূ করা সম্ভব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ফয়সাল হারুন স্যার। আমি আবার একটু ফিরোজ জামান স্যার আপনার কাছে আসতে চাই। স্যার, আপনার সামগ্রিক এক্সপেরিয়েন্স থেকে সরকারের জন্য আপনার কোনো রিকমেন্ডেশন আসে কিনা? সরকার কিভাবে আরো কাজ করলে পুষ্টি বিষয়ক গবেষণা এবং ডাটা জেনারেশন সম্ভব বলে আপনি মনে করেন? সরকার বাহাদুর উদ্যোগ নিলেই সত্যিকার অর্থে স্যার দেশে এগিয়ে যাবে, কারণ মূল নেতৃত্বটা এবং সমন্বিত প্রচেষ্টাটা সরকারের উদ্যোগে যা হয়, ব্যক্তি উদ্যোগে এটা কোনোভাবেই সে পর্যায়ে করা সম্ভব না। এখানে ফার্স্ট মাল্টি সেক্টর অ্যাপ্রোচটাকে খুবই কর্ডিয়ালি করতে হবে, যেখানে আমাদের চিটাগাংয়ের সিভিল সার্জন স্যার যেটা বললেন, এটা একটা ট্রু ফ্যাক্ট স্যার। আমাদের স্বাস্থ্যের অনেকগুলি বিষয় প্রশাসন নির্ভর হয়ে যাওয়ায় আমরা এটা ঠিক এইভাবে, যেহেতু ফেসবুকে লাইভ হবে তারপরেও বলি স্যার, 4টা মিটিং হয়, একটা 10 মিনিট করে 4টা জায়গায় শুয়ে, কারণ ওখানেও কিন্তু স্যার একটা রাশ, মিটিং এর রাশ। সেটা যদি স্যার হেলথের নেতৃত্বে আসে, আমরা খুব আন্তরিকভাবে একটা দিক স্যার যে আমরা কন্ডাক্ট করতে পারবো, কারণ আমরা মিটিং করবার ওনাদের চেয়েও একটু বেশি সময় পাই। আর দ্বিতীয় স্যার, হেলথের সাথে আমার নিউট্রিশন এত ওতপ্রোতভাবে জড়িত, যেখানে এটা বিচ্ছিন্ন করবার কোনো সুযোগই নেই। এবং এই নিউট্রিশনকে ইমপ্রুভ না করলে হেলথ কখনোই ইমপ্রুভ হবে না। পাশাপাশি স্যার এই যে বিভিন্ন সেক্টরের অ্যাপ্রোচটা এই কারণে দরকার, ফর্টিফিকেশন, যেটা স্যার জিঙ্ক রাইস ইদানিং এসছে, মডিফিকেশন, লবণের সাথে স্যার আয়োডিন যুক্ত হওয়ার বিষয়টা। হ্যাঁ, বিভিন্ন জায়গায় এই যে সেক্টর গুলি আছে স্যার, যেমন পশু, যদি ওখানে আমার একটা গবেষণা আছে, আমি কথা বলছি যে পশুর কোন খাদ্যটা দিলে আমরা দুধে বা তার আউটপুট থেকে একটা বাড়তি জিনিস পাবো, যার আমার নিউট্রিশনের একটা খুব ক্রিটিক্যাল
দিক দেখবে, যেগুলো হয়তো ন্যাচারালি পায় না। যেমন স্যার গ্লুকোজামান আমরা চাল থেকে হারিয়ে ফেলেছি, ভিটামিন বি কমপ্লেক্স হারিয়ে ফেলেছি। কি জিনিসটা করলে আবার পুনরায় এগুলো ফিরিয়ে আনা যাবে? এটা কৃষি, তারপর যেখানে কৃষির সাথে যেখানে প্রসেসিং হয় এবং এরকম মাল্টি যে জায়গায় যে যায় কোথায় এটাকে আমরা অ্যাড করে দিয়ে আমরা আসলে এটাকে আবার পূর্বের একটা অবস্থায় নিতে পারি, কোন ফর্মে পারি, এরকম অ্যাপ্রোচ গুলি স্যার মাল্টি সেক্টর থেকে যদি আমরা আমার সরকার থেকে এই অ্যাপ্রোচ গুলিতে যাওয়া হয়, সত্যিকার অর্থে স্যার যদি নিউট্রিশন ইমপ্রুভ হয়, ডেফিনেটলি একটা গুড হেলথ তো স্যার সব ইমিউনিটি হইতে এভরিথিং কাভার করবে এবং অনেক ডিজিজকে আমরা অটোমেটিক আমরা থামিয়ে দিতে পারি। আমার শরীরে ঢুকবে কিন্তু আমি সাফার করবো না। নিউট্রিশনাল স্ট্যাটাস তো স্যার আমি আর আপনাকে কি বলবো স্যার, টিবি বা এরকম অনেকগুলা রোগে তো আছে যে জীবাণু ঢুকলো আমি ক্যারি করছি বাট আই ডিডন্ট সাফার এট অল। তো এই নিউট্রিশনাল ইমপ্রুভমেন্টটা স্যার টোটালি হওয়া দরকার। জাতি হিসেবে দরকার একটা পোটেনশিয়াল জাতি তৈরি করতে গেলে অবশ্যই স্যার মা এবং শিশু থেকে আরো, যেহেতু ভালনারেবল গ্রুপ, এটাকে যত্ন নিতে হবে স্যার। আমাদের যে সিএসসিপি রিপোর্ট গুলি আছে স্যার, যেগুলো ডিএলআই এর বিভিন্ন ফর্ম থেকে, সেখানে তো স্যার আমরা ওজন পাচ্ছি, উচ্চতা পাচ্ছি, তারপর তার আরো অনেকগুলি ডেটা পাচ্ছি। সেই তিনটার বাইরে মায়ের তিনটা এবং শিশুর দুইটার বাইরে অনেকগুলি ডেটা থাকছে। সেগুলিকে যদি আমরা ওই ডেটাগুলি স্যার মোরলেস অথেন্টিক, কারণ কমিউনিটি থেকেই যাচ্ছে। আমরা যদি আমাদের পরবর্তী দিকটা নির্ধারণ করি যে আমাদের দেশে আসলে কি খর্বকায়টা বেশি নাকি আন্ডারওয়েটটা বেশি, স্ট্যান্ডিং বেশি নাকি আন্ডারওয়েট বেশি, কৃষকায় না খর্বকায়, বা কোন জায়গাটাতে আসলে নজর দিতে হবে, এই অ্যাসেসমেন্ট গুলি হলে ফার্দার প্রোগ্রাম গুলি এবং কোন কোন সেক্টর থেকে এগুলাকে রিচ করা যায়, আবার পরিপূর্ণ করে আরো একটা কম্প্রিহেনসিভ স্ট্র্যাটেজি নেওয়া যায়, সেগুলি মনে হয় আমরা সিদ্ধান্ত নিতে পারবো স্যার। ধন্যবাদ। আপনাদের অসংখ্য ফলপ্রসূ এবং জ্ঞানগর্ভ আলোচনা এবং আপনাদের প্র্যাকটিক্যাল নলেজ থেকে আপনারা যে কথাগুলো বা সাজেশন গুলো দিলেন, আমরা মনে করি যে জাতীয় পুষ্টি পরিষদ তাদের পলিসি ডেভেলপমেন্ট স্পেশালি ডাটা জেনারেশন ও নিউট্রিশন রিসার্চে আপনাদের এই সাজেশন গুলো আমাদের কাজে লাগবে। আমি আমার লাস্ট প্রশ্ন একটু স্যার একটু ইন্টারাপ্ট করতে পারি স্যার? স্যার অবশ্যই। স্যার আমার একটা ছিল, আমরা পাবলিক হেলথে যারা এসে গেছি স্যার অ্যাজ কেরিয়ার, আমরা অনেক ইয়াংরা এখন এখানে স্যার ইচ্ছাই হোক অনিচ্ছা হোক এসে গেছি এবং আসার পরে উই ফিল বেটার। আমি আমার ব্যক্তিগতটা বলতে পারি স্যার, আমি পিএইচ করেছি 2004-এ নিপসাম থেকে, তারপর টু অ্যান্ড ফ্রো ছিলাম। যাই হোক আমার একটা অর্ডার আমি এসেছি স্যার। আমি খুব স্ট্রংলি পাবলিক হেলথের কাজটুকু করতে চাই স্যার, আমি ফিল করি। কিন্তু কিছু জিনিসের স্যার যদি আমাদের থাকে, যেমন এই যে নিউট্রিশনের গবেষণা স্যার, আমি যদি পার্সোনালি ইন্টারেস্টেড হই যে আমি একটা ফিল্ডে গবেষণা করব, বা কোনো ইউএইচএ ফিল্ড ম্যানেজার যারা আছে যে নিউট্রিশন এই অংশটাতে আমার পার্সোনাল একটা ইন্টারেস্ট আছে, সেই ক্ষেত্রে যদি বিএনসিসি অথবা আইপিএইচএন বা অন্য কোনো জায়গা থেকে একটা সাপোর্ট দেওয়া যায় স্যার, তারা যদি ডিউলি প্রপোজাল দেয়, তাহলে স্যার এটা আন্তরিকভাবে গ্রহণ হবে কিনা স্যার এইটুকু একটু বিবেচনা করবেন স্যার। কারো ইন্টারেস্ট থাকলে, যেমন আমার মনে হয় আমার কমিউনিটিতে এই জিনিসটা আমার দেখা উচিত। আমি একজন পাবলিক হেলথ, আমি যেহেতু স্যার এমপিএইচ করেছি, স্পেশালিস্ট বলতে পারি স্যার, এবং এই ফিল্ডেই কাজ করি ম্যানেজার হিসাবে, আমি ইন্টারেস্টেড বোধ করলাম। এবং এই কমিউনিকেশনটা যে স্যার আপনার কাছে বা এরকম আপনি যদি আপনার মারফত কারো দ্বারা একটু হেল্প করতে পারেন স্যার, তাহলে ডেফিনেটলি ইন্টারেস্টেড গ্রুপ পাবেন স্যার। এটা আমার শেষ কথা স্যার, আপনার কাছে আমার এটা চাওয়া ফিল্ড ম্যানেজার। আপনার অসংখ্য ধন্যবাদ। আমি আমার শেষ পঞ্চটা আমি আমাদের সিভিল সার্জন মহোদয় স্যারের কাছে করতে চাই, ডাক্তার শেখ ফজলুর রাব্বি স্যারের কাছে। স্যার, তো আপনার কাছে আমার শেষ প্রশ্ন, এবং যেটা দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানের শেষে আমাদের ডিজি মহোদয় স্যারের মাধ্যমে শেষ করব। আপনার কাছে স্যার আমার যে প্রশ্নটা, যে নিউট্রিশন গবেষণার জন্য স্যার আমাদের যেরকম সরকারি সহযোগিতা রয়েছে, সেইভাবে গ্লোবাল যে সমস্ত টেকনিক্যাল নলেজ যেগুলো আছে সেগুলো আমাদেরকে ইউটিলাইজেশন করা জরুরি। সেই জায়গায় স্যার আপনার এক্সপেকটেশনটা কি স্যার, গ্লোবাল যারা গবেষণা করছে পুষ্টি নিয়ে তাদের কাছে, বা যারা পুষ্টি নিয়ে বিভিন্ন সহযোগিতা করে ইন্টারন্যাশনাল বডি যারা আছে, তাদের কাছ থেকে আপনি কি ধরনের সহযোগিতা আশা করেন স্যার? ধন্যবাদ। আসলে প্রথমে তো আমাদের আলোচনায় যেটা উঠে আসছে, গবেষণার কোনো বিকল্প নাই, এটা তো আমাদের অনস্বীকার্য। এবং আমাদের বর্তমান যে সিচুয়েশন সে থেকে উত্তরণের জন্য দ্রুত উত্তরণ এবং যেটা হচ্ছে কার্যকরী উত্তরণ, এর জন্য আমাদের গবেষণার কোনো বিকল্প নেই। সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রটা সিলেকশন করতে হবে, পুষ্টির ক্ষেত্রটা, যেহেতু আমাদের মা ও শিশুর উপরে আমাদের এটা
জোর দিতে হবে। এবং যে কোনো গবেষণা কার্যতে এটা কিন্তু আপনার একটা ব্যাপক খরচের বিষয় আছে। সেক্ষেত্রে আমরা আমাদের গ্লোবাল ফান্ড থেকে আমরা এই সাপোর্টটা পেতে পারি, তার সাথে টেকনোলজি সেই সাপোর্টটাও তাদের কাছ থেকে নিতে পারি। এর পাশাপাশি যে বিষয়টা নিয়ে আমাদের দেশে গবেষণা হবে, তার পাশাপাশি আমরা অন্যান্য যেটা মাল্টি কান্ট্রি রিসার্চ, আরো কিছু আমাদের মানের দেশে এই রিসার্চটা যেন করা যায় কিনা এটাও চিন্তা করা যায়। তাহলে কয়েকটা দেশের থেকে যে তথ্যগুলো আসবে সেটা একটা আমাদের জন্য ফলপ্রসূ হবে। এবং এখান থেকে আমাদের ইউএন বা আন্তর্জাতিক সংস্থাগুলোদের আমাদের সহযোগিতা দরকার হবে। তার পাশাপাশি আমি বলবো যে বিষয়গুলো আমরা নির্ধারণ করতে চাবো আমাদের গবেষণার জন্য, এটা অবশ্যই যেন ফিল্ড লেভেল থেকে একটু আলোচনার সুযোগ থাকে, এবং সেখানে সিদ্ধান্ত গ্রহণের আগে আমাদের মাঠ পর্যায়ে যারা আমরা আছি তাদের একটা মন্তব্য বলতে পারেন বা আমাদের কোনো সাজেশন আছে কিনা এটাও যেন একটু আমরা দেখতে পারি। আর যেটা সব আমি শুরুতেই বলছিলাম, কন্টেক্সট বেসড গবেষণা হতে হবে। আমাদের গবেষণাটা যেন অবশ্যই একটা কন্টেক্সট বেস হয়। এটাই হচ্ছে আমার জিস্ট কথা। আমরা গ্লোবাল সাপোর্ট অবশ্যই নিতে পারবো, প্রথমত অর্থনৈতিক কারণে একটা, দ্বিতীয়ত হচ্ছে তাদের টেকনিক্যাল সাপোর্ট আমাদের জন্য জরুরি। এই হচ্ছে আমার সব শেষ কথা। পাশাপাশি আমার 4টায় আরেকটা মিটিং আছে, আমাকে ঢুকতেই হবে। আজকে জাতীয় তথ্য অধিকার দিবস, আমাকে একটু ছুটি দিতে হবে। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার আপনার সময় পাওয়ার জন্য, আপনার সুন্দর সাজেশনের জন্য, এবং আমাদের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করা জন্য আপনার উপস্থিতি একটি বড় নিয়ামক হিসেবে ছিল স্যার। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আমি বিনীত অনুরোধ করব আমাদের মহাপরিচালক, জাতীয় পুষ্টি পরিষদের মহাপরিচালক, আজকে অনুষ্ঠানের চেয়ারম্যান সভাপতি ডাক্তার খলিলুর রহমান স্যারকে তার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করার জন্য। ধন্যবাদ স্যারকে, আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আমি আগে। স্যার আমরা শুনতে পাচ্ছি স্যার, আপনি স্যার আপনার সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করবেন স্যার। আমি এতক্ষণ ধরে আপনাদের আলোচনা শুনলাম। আপনারা যে বিশেষ করে সিভিল সার্জন চিটাগাং উনি রিসার্চ বিষয়ে যে বক্তব্যগুলো দিলেন এবং ওনার যে মতামতটা পেশ করলেন আমি অ্যাপ্রিসিয়েট করি। আর ফান্ড আসলে কোনো ইস্যু না, ফান্ড যে কোনো সময় পাওয়া যেতে পারে, গবেষণার জন্য ফান্ড পাওয়া কোনো ইস্যু না। ইস্যু হচ্ছে যে আপনি কি উদ্দেশ্যে কি বিষয়ে গবেষণা করবেন এবং এই গবেষণার বিষয়টা বিএমআরসি থেকে আপনাকে অনুমোদন করায় নিতে হবে। এটা হলো মূল ইস্যু। অনুমোদন করালে পরবর্তীতে ফান্ড পাওয়া, যে কোনো সময় ফান্ড পাওয়া যেতে পারে। আর একটা বিষয় যেটা আলোচনা হলো যে রিগার্ডিং পুষ্টির ডাটা নিয়ে, মেনলি একটা বিষয় আমি এখানে ক্লিয়ার একটু সবার জানা দরকার যে আমরা বেসিক্যালি বিএনএনসি একটা মাল্টি পলিসি লেভেল অর্গানাইজেশন, মানে দিস ইজ নট ইমপ্লিমেন্টিং অর্গানাইজেশন। সুতরাং আমরা আসলে র ডাটা বা বেসিক ডাটা, প্রাইমারি ডাটা নিয়ে উই আর নট ওরিড। আমরা প্রাইমারি ডাটা নিয়ে সাধারণত কার্যক্রম করতে রাজি না। আমাদের প্রয়োজন হচ্ছে সেকেন্ডারি ডাটা। সুতরাং বিএনএনসি অলওয়েজ হ্যান্ডেল করবে সেকেন্ডারি ডাটা, যে ডাটা দিয়ে বিএনএনসি ওই ডাটাগুলো অ্যানালাইজ করবে এবং ডাটা নিয়ে তারা বিভিন্ন পলিসি লেভেল সহায়তা প্রদান করতে পারে। সুতরাং আমরা কোনো প্রাইমারি ডাটা জেনারেট করতে ইচ্ছুক নই বা এই ধরনের কোনো ম্যান্ডেটও বিএনএনসির নাই। আপনাদের যারা বিশেষ করে সিভিল সার্জন চিটাগাং এবং প্রতিনিধি, ঠাকুরগাঁও সিভিল সার্জনের প্রতিনিধি এবং মেহেরপুরের মেডিকেল অফিসার, আপনাদেরকে আসলে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। মেহেরপুর আপনার তো খুবই অল্প দিনের চাকরি, তারপরেও আপনি আপনার মূল্যবান মতামত দিয়েছেন। ঠাকুরগাঁওর ইউএসএফপিও আপনাকে, সদর ইউএসএফপিও আপনাকে অভিনন্দন এবং ধন্যবাদ। আমাদের 10ম ওয়েবিনারে আপনি যুক্ত হয়েছেন। এবং সর্বোপরি ধন্যবাদ জানাই ডক্টর শামীম তালুকদার, যে আপনি খুব সুন্দরভাবে আজকের এই 10ম ওয়েবিনার অন ডাটা এবং রিসার্চের উপরে আপনি সফলভাবে একটা ওয়েবিনার করতে সক্ষম হয়েছি। এবং এই ওয়েবিনারের মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ কর্মপন্থার রিফ্লেকশন করতে পারবো এবং পলিসি লেভেলে আমরা আমাদের প্রয়োজনীয় সুপারিশমালা প্রণয়ন করতে পারবো। এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ।